তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সঙ্গে আছি গোলাম কিবরিয়া এবং আমি সুমনা সেমি। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত 4 খুনের মুক্তিযোদ্ধা খেতাব বাতিল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। চীনের সিনোভ্যাক টিকা ব্যবহারের অনুমোদন, ঔষধ প্রশাসনের রাশিয়ার টিকা পাওয়ার বিষয়টিও প্রায় চূড়ান্ত। চাঁপাইনবাবগঞ্জে করোনা শনাক্তের হার 65%-এর ওপরে, 50%-এর বেশি নাটোর ও রাজশাহীতে। সরকারি অফিসে পদমর্যাদা অনুযায়ী বন্টন হয়, ঘুষের টাকা দালালের মাধ্যমে হাতে যায় অর্থ, দুদকের গবেষণা। Saudi Extreme. Enjoy smooth speed. শিরোনামগুলো শুনছিলেন, এবার পুরো খবর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আত্মস্বীকৃত খুনির মুক্তিযুদ্ধের খেতাব বাতিল করা হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিমের বীর উত্তম, লেফটেন্যান্ট কর্নেল নূর চৌধুরীর বীর বিক্রম, লেফটেন্যান্ট এম রাশেদ চৌধুরীর বীর প্রতীক এবং নায়েক সুবেদার মুসলিম উদ্দিন খানের বীর প্রতীক খেতাব বাতিল করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধু হত্যায় ঘৃণ্য এই 4 খুনির মুক্তিযুদ্ধের বীরত্বসূচক খেতাব থাকা জাতির জন্য লজ্জাজনক, সেজন্য তাদের খেতাব বাতিল করা হলো। এর আগে চলতি বছরের 9 ফেব্রুয়ারি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের 72তম সভায় তাদের খেতাব বাতিলের সুপারিশ করা হয়। চীনের করোনা টিকা সিনোভ্যাক দেশে ব্যবহারে বাধা নেই। এই টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। পরিবেশক হিসেবে কাজ করবে বেসরকারি ঔষধ কোম্পানি ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড। করোনা মোকাবিলায় বিশ্বের 22টি দেশে প্রয়োগ হচ্ছে চীনের তৈরি করোনা টিকা সিনোভ্যাক। এরই মধ্যে জরুরি ব্যবহারের অনুমোদনও দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই টিকার কার্যকারিতা 80 ভাগের বেশি। দেশে এই টিকা ব্যবহারের অনুমোদনের জন্য আবেদন করে বেসরকারি ওষুধ কোম্পানি ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড। এরপর টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের ফলসহ অন্যান্য বিষয় পর্যালোচনা করে ঔষধ প্রশাসন অধিদপ্তর। পরে জরুরি ব্যবহারের সুপারিশ করে বিশেষ কমিটিও। ফল সন্তোষজনক হওয়ায় মিলেছে জরুরি ব্যবহারের অনুমোদন। এর প্রিক্লিনিক্যাল ট্রায়াল, ক্লিনিক্যাল ট্রায়ালের ফেজ 1, ফেজ 2, ফেজ 3 সেগুলো আমাদের এখানে সাবমিট করা হয়েছে। তো এই ডোসিয়ারটা আমাদের যে এক্সপার্ট কমিটি আছে, পাবলিক হেলথ এক্সপার্ট কমিটি রিগার্ডিং ভ্যাকসিনস, ওনারা এটি ইভ্যালুয়েশন করেছেন এবং আমাদের এক্সপার্টরা ইভ্যালুয়েশন করেছেন। করার পরে সব দিক বিবেচনা করে আমরা দেখেছি যে এই ভ্যাকসিনটি যথেষ্ট কার্যকরী। সিনোভ্যাকের আগে আরও 4টি টিকা দেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে। দেশের 3টি কোম্পানির টিকা তৈরির সক্ষমতা আছে। প্রস্তুত হচ্ছে আরও 2টি। আমদানির পাশাপাশি দেশেই করোনা টিকা উৎপাদনের জোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। ম্যানুফ্যাকচারার যারা আছে, ভ্যাকসিন ম্যানুফ্যাকচারার, তাদের সঙ্গে কাউন্টারপার্ট যারা আছে তাদের আলোচনা চলছে। সিনোফার্মের ভ্যাকসিনের কাজ চলছে, তারপরে আপনার স্পুটনিক ভি ভ্যাকসিনেও কাজ চলছে, ইভেন সিনোভ্যাকটাও হতে পারে, এগুলো নিয়ে কাজ চলছে। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা নিয়েও কিন্তু আমার জানা মতে যে কিছু কাজ হচ্ছে। সিনোভ্যাকের টিকা নিতে পারবে 18 বছরের বেশি বয়সী যে কেউ। 2 ডোজের এই টিকার প্রথম ডোজের 2 থেকে 4 সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নেওয়া যায়। সংরক্ষণ করা যায় 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাশিয়ার কাছ থেকে 50 লাখ করোনার টিকা স্পুতনিক আমদানি করতে চায় বাংলাদেশ। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দেশটির রাষ্ট্রদূত আলেকজান্ডার আই ইগনাতভ। এ সময় বাংলাদেশে রাশিয়ার টিকার যৌথ উৎপাদন সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হয়। বিকেলে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ শেষে একথা জানান রাশিয়ার রাষ্ট্রদূত। তিনি বলেন, করোনা মোকাবিলায় রাশিয়া বাংলাদেশের জনগণকে সহায়তা করবে এবং প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করবে। তিনি বলেন,
পুরো প্রক্রিয়াটি কিছুটা জটিল হলেও দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সব বিষয় চূড়ান্ত করা হবে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, যুক্তরাষ্ট্র তাদের দেশের অব্যবহৃত অক্সফোর্ডের টিকা দিতে রাজি হয়েছে। এখন তারা বলছে বাংলাদেশকে দিবে, এক্স্যাক্ট অ্যামাউন্ট কত দিবে এখনো বলে নাই। আমরা আশা করতেছি যে আমাদের তো দরকার অনেক, আমরা তো ওই অন্য দেশের মতো না যে 20,000 1 লাখ হইলে আমার 165 মিলিয়ন পিপুল, আমার তো অনেক লাগে। আমি যদি 70-80% দিতে চাই পিপুলরে, মনে করেন 130 মিলিয়নকে দিলে 260 মিলিয়ন আমার ভ্যাকসিন লাগবে। 23 জেলায় করোনার টিকা নেই, বন্ধ হয়ে গেছে রাজধানীর অর্ধেক টিকা কেন্দ্র। কারণ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার মজুদ প্রায় শেষ, ফলে টিকার নতুন চালান না আসা পর্যন্ত দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষা করতে হবে 14 লাখ মানুষকে। করোনা টিকার মজুদ যত কমে আসছে, চাহিদা যেন তত বাড়ছে। জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটের টিকার জন্য শুক্রবার কাউকেই SMS করা হয়নি, কিন্তু শনিবার টিকা নিতে আসেন 300-র বেশি মানুষ। পরে টিকা ছাড়াই ফিরতে হয়েছে সবাইকে। রাজধানীতে টিকা কেন্দ্র 47টি, 23 কেন্দ্রে ঝুলছে টিকা শেষ হওয়ার নোটিশ। আর 64 জেলার মধ্যে 23 জেলাতেই টিকার মজুদ শেষ। শনিবার এসব জেলায় টিকা পাননি একজনও। সব মিলিয়ে শনিবার সারা দেশে টিকা পেয়েছেন 6,197 জন। টিকা নিতে আসছি, ওনারা বললো টিকা নেই, পরবর্তীতে ওনারা SMS এর মাধ্যমে জানাবে, কিন্তু আমার আজকে ডেট ছিল টিকা দেওয়া। 2 মাস টাইম দিয়েছিলেন, এরপরে নিলে কোনো সমস্যা হবে কি না এটা আমরা জানতে চাই। 7 ফেব্রুয়ারি সারা দেশে টিকা প্রয়োগ শুরু হয়। প্রথম ডোজ 58 লাখ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন 42,09,000 মানুষ। সরকারের হাতে মজুদ আছে 1 লাখেরও কম টিকা। আর টিকা কবে আসবে তা বলতে পারছে না স্বাস্থ্য অধিদপ্তর। We are trying hard. গভর্নমেন্টও চেষ্টা করছে টু গেট দ্য ভ্যাকসিন। গ্লোবাল পলিটিক্স এরকম হয়েছে যে গভর্নমেন্ট যদি না অনুমতি দেয়, মানে কনসার্ন দেশের আর কি, সেটা আমেরিকাই হোক, ইউকেই হোক আর অস্ট্রেলিয়াই হোক, ওদের দেশের সরকার অনুমতি না দিলে এটা কেউ পারবে না। আমরা চেষ্টা করছি সরকারের মাধ্যমেই কোনো কিছু চেষ্টা করে বের করে আনা যায়। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 1,02,00,000 ডোজ টিকা পেয়েছে সরকার। দ্বিতীয় ডোজের জন্য ঘাটতি 14 লাখ। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় নতুন করে আরও 38 জনের মৃত্যু হয়েছে। এতে মোট প্রাণহানি দাঁড়ালো 12,839 জনে। গত 24 ঘন্টায় আক্রান্ত 1,676 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 10.73। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত 24 ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত 1,676 জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 10.73। এতে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 8,10,990 জনে। আর একদিনে মৃত্যু হয়েছে 38 জনের, এর মধ্যে পুরুষ 25 আর নারী 13 জন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনার ভারতীয় ধরন ডেল্টা ছড়িয়ে পড়ায় দেশে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। যে আমাদের সীমান্তবর্তী যেসব জেলাগুলো আছে সেখানে কোভিড-19 রোগীর সংখ্যা কিন্তু আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে এবং একই সঙ্গে মৃত্যুর সংখ্যাও বেড়ে গেছে। গত 7 দিনের যদি আপনারা হিসাব দেখেন তাহলে দেখবেন আমাদের সংক্রমণটা ঊর্ধ্বমুখী, মৃত্যুর সংক্রমণটাও কিন্তু। এক সপ্তাহ ধরেই সীমান্তে আক্রান্ত ও মৃত্যুর হার ঊর্ধ্বমুখী। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তবর্তী জেলার হাসপাতালগুলোতে জরুরি রোগী ছাড়া সাধারণ রোগী ভর্তিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একটি মেডিকেল টিম বর্তমানে সেন্ট্রাল থেকে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান করছেন, যারা এসে অবস্থানগুলোকে দেখছেন এবং আর কিভাবে মানুষগুলোকে সার্ভিস দেওয়া যায়, হাসপাতালের ব্যবস্থাপনা এবং আইসোলেশন সেন্টারকে কিভাবে আরো উন্নয়ন সার্ভিস দেওয়া যায়, সেজন্য তারা নিরন্তর কাজ করে যাচ্ছে। সরকারি হিসেবে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 1,897 জন। এ নিয়ে মোট সুস্থ 7,51,322 জন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার বিস্তার ঠেকাতে সীমান্ত জেলা সহ দেশের বেশ কয়েকটি জেলায় বিচ্ছিন্নভাবে চলছে লকডাউন। তবে প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করেই রাস্তায় নামছে মানুষ। স্বাস্থ্যবিধি মানায় দেখা গেছে অনীহা। এদিকে গত 24 ঘন্টায় চাঁপাইনবাবগঞ্জে সর্বোচ্চ 65.44%, নাটোরে 51 এবং রাজশাহীতে 50.27% করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া রাজশাহী মেডিকেলে মারা গেছেন 6 জন।
24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু কিছুটা কমলেও শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে 50.27%। করোনা শনাক্তে শহরের 5টি পয়েন্টে চলছে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। বাড়তি রোগের চাপ সামলাতে রাজশাহী সদর হাসপাতাল সংস্কার ও সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাইর উদ্যোগ নেওয়া হয়েছে। সামান্য ছোটখাটো একটু অসুবিধা হচ্ছে, তারা হয়তো টেস্ট না করেই ঘুরে বেড়াচ্ছে এবং তাদের মাধ্যমে হয়তো অন্যদের সংক্রমিত হচ্ছে। এই বিবেচনায় আমাদের কিছু স্পট আমরা সিলেক্ট করেছি এবং সেই স্পটগুলোতে আমরা করোনা নমুনা গ্রহণ করে সাথে সাথে আমরা টেস্টের রিপোর্টটাও দিয়ে দিতে পারছি। চাঁপাইনবাবগঞ্জে লকডাউনের 13তম দিনে শনাক্তের হার দাঁড়িয়েছে 40%। নাটোরে 24 ঘন্টায় 41 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত 21 জন। কুষ্টিয়ায় সপ্তাহব্যাপী বিধিনিষেধে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে করোনা সংক্রমণ ও মৃত্যু। চুয়াডাঙ্গার দামুরহুদার আরও 10 গ্রামে শুরু হয়েছে চলাচলের বিধিনিষেধ। এছাড়া জেলার সীমান্তবর্তী 7 গ্রামে পঞ্চম দিনের মতো চলছে কঠোর বিধিনিষেধ। যশোরে সংক্রমণ বাড়তে থাকায় বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে ঝুঁকিপূর্ণ কয়েকটি এলাকা। মানুষজনের স্বাভাবিক চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করে এটা কঠোরভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। সংক্রমণ রোধে সাতক্ষীরা জেলা এবং নোয়াখালী পৌরসভা ও জেলা সদরের 6 ইউনিয়নে চলছে দ্বিতীয় দিনের লকডাউন। বাগেরহাটে করোনা শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে 60 থেকে 70%। বন্দরও যথেষ্ট কড়াকড়ি করা হয়েছে এবং মোংলাতে বিভিন্ন চেকপোস্ট স্থাপন করা হয়েছে যাতে মানুষজন অপ্রয়োজনীয় ঘোরাঘুরি না করে। পাশাপাশি মানুষজনকে সচেতন করা, মাস্ক ব্যবহারে বাধ্য করার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। সীমান্তের আরেক জেলা দিনাজপুরেও বাড়ছে আক্রান্ত ও মৃত্যু। সেখানে শনাক্তের হার 24.36%। নওগাঁয় শনাক্তের হার প্রায় 23% হলেও স্বাস্থ্যবিধি নিয়ে সচেতনতা বাড়েনি। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা মোকাবেলায় চলমান বিধিনিষেধ বাড়ল আরও 10 দিন, চলবে 16 জুন মধ্যরাত পর্যন্ত। পাশাপাশি কোভিডের উচ্চ ঝুঁকির জেলাগুলোর জেলা প্রশাসককে দেয়া হয়েছে লকডাউনের ক্ষমতা। আগের শর্তের সঙ্গে যুক্ত হয়েছে সব ধরনের সামাজিক রাজনৈতিক জমায়েত বন্ধের নির্দেশনা। করোনা মোকাবিলায় চলমান লকডাউনের মেয়াদ আরও 10 দিন বাড়িয়ে জারি হলো প্রজ্ঞাপন। এতে এই বিধিনিষেধ বহাল থাকছে 16 জুন মধ্যরাত পর্যন্ত। আগের শর্তগুলোর সঙ্গে আরও 2টি নতুন নির্দেশনা রয়েছে। এ প্রসঙ্গে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন, আগের মতোই পর্যটন কেন্দ্র, রিসোর্ট ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। জনসমাগম হয় এমন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠানও বন্ধ রাখতে হবে। এই বিধিনিষেধগুলোর মধ্যে রয়েছে যে আমাদের যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে বা পর্যটন কেন্দ্র বা কমিউনিটি সেন্টার, সেগুলো বন্ধ থাকবে এবং আমাদের যে কোনো ধরনের গণসমাবেশ সেগুলো পরিহার করতে হবে। বিশেষ করে সামাজিক, ধর্মীয় এবং রাজনৈতিক যে কোনো সমাবেশ সেটা পরিহার করতে হবে। এছাড়া করোনার উচ্চ ঝুঁকি রয়েছে এমন জেলাগুলো জেলা প্রশাসক কারিগরি কমিটির সঙ্গে আলোচনা করে নিজ এলাকায় সংক্রমণ প্রতিরোধে বিধি মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন। আমাদের স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে করে যে সমস্ত এই করোনা সংক্রমণ যেখানে উচ্চ ঝুঁকি সম্পন্ন এলাকা যেগুলো রয়েছে সেই এলাকাতে কারিগরি কমিটির সাথে আলোচনার সাপেক্ষে তারা সেখানে কঠোর বিধিনিষেধ আরোপ করতে পারবেন। দেশে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় 5 এপ্রিল থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। 8 দফায় বেড়ে সেটি শেষ হওয়ার কথা ছিল 6 জুন মধ্যরাতে। এ অবস্থায় এর মেয়াদ আরও 1 দফা বাড়ল। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্নীতি দমন কমিশনের নির্দেশনা সম্বলিত প্রতিবেদন। দিক নির্দেশনা মানা না হলে প্রয়োজনে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে দুদক। পাসপোর্টের আঞ্চলিক অফিসে গ্রাহকের কাছ থেকে পাসপোর্ট প্রতি 800 থেকে 1000 টাকা ঘুষ নেওয়া হয়। দালালের মাধ্যমে এই টাকা যায় কর্মকর্তা কর্মচারীদের হাতে, আর পদমর্যাদা অনুযায়ী বন্টন হয় ঘুষের টাকা। গত ডিসেম্বর পাসপোর্ট অফিসের এক কর্মকর্তার জবানবন্দিতে এসব তথ্য রেকর্ড করে দুদক। শুধু পাসপোর্ট অফিস নয়, দুদকের অনুসন্ধানে প্রায় একই চিত্র অনেক সরকারি অফিসের। এমন 22টি মন্ত্রণালয় ও বিভাগের দুর্নীতি দূর করতে কাজ করছে দুদকের প্রাতিষ্ঠানিক টিম। এইসব টিমের দেয়া বিভিন্ন সুপারিশ বাস্তবায়নে করণীয় নির্ধারণে দিক নির্দেশনা চেয়ে মন্ত্রিপরিষদ বিভাগেও অনুরোধ জানিয়েছে দুদক। তবে দুদকের প্রতিবেদন অনুযায়ী দুর্নীতি প্রতিরোধে কাজ করছে না কোনো প্রতিষ্ঠান। যেই সব জায়গায় তারা ব্যত্যয় ঘটিয়েছে, অর্থাৎ আমাদের পরামর্শগুলো যথাযথভাবে তারা প্রতিপালন করেনি, সেই জায়গাগুলিতে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করব এবং
নিঃসন্দেহে তাদের বিরুদ্ধে আমরা ডকুমেন্টারি এভিডেন্স পেলে মামলা দায়েরের মতো ওই ধরনের ঘটনায় আমরা জড়িত হব। চিহ্নিত দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে না পারায় অনেকে দুদকের সুপারিশ মানছে না বলে মনে করে টিআইবি। যে দুদক আসলে সত্যিকার অর্থে রুই কাতলাদের ক্ষেত্রে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পেরেছে এরকম দৃষ্টান্ত খুবই কম। শুধুমাত্র চুনোপুটিদের নিয়েই টানা হেঁচড়া করা হয়, সেই ধারণাটাই মানুষের মধ্যে রয়েছে, যার ফলে এক ধরনের আস্থার সংকট এখানে বিরাজ করছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধে দুর্নীতির কারণ, উৎস ও প্রতিকারের উপায় নিয়ে 5 বছর ধরে গবেষণা করে যাচ্ছে দুদকের দল। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি অর্থ বছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হয়েছে সংসদে। এতে অংশ নিয়ে সরকার দলীয় সংসদ সদস্যরা বলেন, প্রস্তাবিত বাজেট করোনার দুর্যোগময় পরিস্থিতি মোকাবিলার জন্য সহায়ক হবে। এদিকে বিএনপির সংসদ সদস্যরা সরকারের সমালোচনা করে বলেন, মহামারীকালের বাজেটের সংকট উত্তরণের তেমন দিক নির্দেশনা নেই। 2 দিন বিরতি শেষে সংসদে বাজেটের উপর আলোচনা শুরু। রোববার সকালে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা হয় সম্পূরক বাজেটের ওপর। আলোচনায় অংশ নিয়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, করোনা পরিস্থিতির মধ্যেও দেশে প্রবাসীদের পাঠানো অর্থের প্রবাহ বেড়েছে। এ সময় তিনি বিএনপি মহাসচিবকে সরকারের অহেতুক সমালোচনা না করার আহ্বান জানান। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ওপর অতিরিক্ত কর আরোপের সমালোচনা করেন। আমি ঠাকুরগাঁর জনগণকে বলেছিলাম, মির্জা ফখরুলের বাড়ি ঠাকুরগাঁয়, যে আপনাদের সন্তানের চোখ খারাপ হয়ে গেছে, তাকে ভালো ডাক্তার দেখান, ও দামি চশমা কিনে দেন। ঠাকুরগাঁর মানুষ প্রস্তাবটা গ্রহণ করেছিলেন, ও সুর তুলেছিলেন, ওকে ভালো ডাক্তার দেখাও, দামি চশমা কিনে দাও। বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি মেডিকেল কলেজের উপর আয়ের উপর শতকরা 15% কর আরোপ করার প্রস্তাব করা হয়েছে। আমি মনে করি এটা শিক্ষা বান্ধব পদক্ষেপ নয়, এবং আমি মনে করি এক্ষেত্রে যদি আমরা কর আরোপ করি তাহলে এক্ষেত্রে বেসরকারি উদ্যোগের ভিত্তিতে যে প্রসারণের কথা আমরা বলছি, যে উপযোগ পাওয়ার আশা আমরা করছি, সেই প্রসারণ ঘটবে না। বিএনপি সংসদ সদস্য হারুনুর রশিদ ও রুমিন ফারহানা স্বাস্থ্য খাতে বরাদ্দ যথেষ্ট নয় উল্লেখ করে প্রস্তাবিত বাজেট ও সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। গত এক যুগের ক্রিপ্টোক্রেসি এবং ক্রনিক ক্যাপিটালিজমের ধাক্কায় এই দেশে উন্নয়ন হয়েছে কোটি কতক মানুষের, ধনী আরো ধনী হয়েছে, গরিব আরো গরিব হয়েছে, বৈষম্য প্রতিদিন বাড়ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে অর্থ বরাদ্দ করা হয়েছিল এটি জনগণের কোনো কল্যাণে এসছে, জনগণের কোনো সঠিক অর্থে এই কোভিড নিয়ন্ত্রণের কাজে এসছে। সঠিকভাবে সরকারকে ব্যাখ্যা দিতে হবে যে এই বাজেটে করোনাকালীন সময়ের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে চলমান একটা বরাদ্দ থাকে, কত টাকা আপনি অতিরিক্ত বরাদ্দ দিচ্ছেন করোনার জন্য। এর আগে বেলা 11টায় সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়। এরপর শিশু দিবাযত্ন কেন্দ্র এবং হজ ও ওমরা ব্যবস্থাপনা বিলের কমিটি রিপোর্ট উপস্থাপন করা হয়। এছাড়া 3টি বিলের রিপোর্ট উপস্থাপনের সময় বাড়ানো হয়। পরে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাংলাদেশ জাতীয় আর্কাইভস বিল 2021 সংসদে তোলেন। আলোচনা শেষে সোমবার সম্পূরক বাজেট পাস হওয়ার কথা রয়েছে। সকল মুক্তিযোদ্ধারা আত্মাহুতি দিয়েছেন। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উপনির্বাচনে আওয়ামী লীগের মধ্যেই হাড্ডাহাড্ডির লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। 3 দিনে 3 আসনে 61টি মনোনয়ন ফর্ম নিয়েছেন প্রত্যাশীরা। 10 জুন পর্যন্ত চলবে আওয়ামী লীগের এ কার্যক্রম। সিলেট 3, কুমিল্লা 5 এবং ঢাকা 14 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রি হচ্ছে ধানমন্ডিতে। শুক্রবার থেকে ফর্ম দেয়া শুরু হয়েছে, তাই এখন সকাল থেকে বিকেল পর্যন্ত ভিড় করছেন নেতাকর্মীরা। মনোনয়ন ফর্ম কেনার পাশাপাশি নিজেদের পক্ষে প্রচারণা চালানোর চেষ্টা করে যাচ্ছেন তারা। দেখা যাচ্ছে সমর্থনে মিছিলও। মনোনয়ন ফর্ম কিনতে এসে আত্মবিশ্বাসের কথা জানাচ্ছেন প্রত্যাশীরা। ঢাকা 14 আসন, ঢাকার প্রবেশ মুখ, এখানে বিশ্বস্ত মানুষের প্রয়োজন। তাই আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী এবার আমাকে মনোনয়ন দিবেন। আমি এর আগেও চেয়েছি, এবার মাননীয় প্রধানমন্ত্রী আমার এলাকার মানুষকে নিরাশ করবে না। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে নমিনেশন দেয়, সেই ক্ষেত্রে আমি সাকসেস হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শকে সমুন্নত রেখে, বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিকে সমুন্নত রেখে ইনশাল্লাহ আমি আমার বাকি জীবনের রাজনীতি পরিচালনা করব। অনেক বেশি সংখ্যক ফর্ম বিক্রি নিয়ে চিন্তিত নয় আওয়ামী লীগ। যোগ্যতা থাকলে যে কেউ ফর্ম সংগ্রহ করতে পারেন।
আমাদের একটা স্তর বিন্যাস আছে, তা সেই জায়গা থেকে আমাদের মাননীয় সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দলের সর্বপর্যায়ের নেতাকর্মী সম্পর্কে অবহিত থাকেন এবং তিনি সকল বিষয়ে অবগত হওয়ার চেষ্টা করেন। তাই আমি মনে করি না যে এটা আমাদের মনোনয়ন বাছাই প্রক্রিয়ায় কোনো ধরনের ঝামেলা তৈরি করবে। 10 জুন মনোনয়ন ফর্ম বিক্রি শেষ হওয়ার পর 12 জুন সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা বসতে পারে, যাতে চূড়ান্ত হবে নৌকার প্রার্থী। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ সন্ধ্যায় এ পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি। ফিরে এসে আরো যা থাকছে। সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম নির্ধারণ করে দিল বিটিআরসি। 5 MBPS মাসে 500 টাকা। ডিএসইতে 10.5 বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন, বাজেটের ইতিবাচক প্রভাব বলছেন বাজার সংশ্লিষ্টরা। গ্রামীণফোন 4G যার দুনিয়াটা হাতে তার। সম্ভবের 50-এ এই স্বপ্নগুলোর পাশে আছি দেশ জুড়ে সবচেয়ে বেশি 4G টাওয়ার নিয়ে। গ্রামীণফোন। ঠান্ডা বা গরম কিছু খেলে দাঁতে যে শিরশিরে অনুভূতি হয়, সেটাই দাঁতের সেনসিটিভিটি। দ্রুত সমাধান না করলে এটি আরও গুরুতর হতে পারে। ডেন্টিস্টরা সেন্সোডাইন ব্যবহারের পরামর্শ দেন, কারণ সেন্সোডাইন দাঁতের সেনসিটিভিটি থেকে আরাম দেয়। And the global cooling prize goes to গ্রিএসি। শুধু ঘর নয়, পুরো বিশ্বকে প্রশান্তিময় করে তুলতে চেষ্টা করছে গ্রি। তারই স্বীকৃতি গ্লোবাল কুলিং প্রাইজ। গ্রিএসির উদ্ভাবিত জিরো কার্বন সোর্স প্রযুক্তিতে প্রতিটি ঘরই হোক পরিবেশ বান্ধব। ফ্রেন্ডশিপের এই ম্যাজিক্যাল চেইন রিঅ্যাকশন কোনো অ্যানালাইসিস দিয়ে জাজ করা যাবে না ব্রো। এসব শুধু বন্ধু থাকলেই পসিবল। এয়ারটেল, বন্ধুদের নাম্বার 1 নেটওয়ার্ক। বর্ষার এই সময়ে সর্দি কাশির মতো জীবাণুর বিস্তার যায় বেড়ে, তাই সুরক্ষিত থাকতে হাত ধোয়া এবং গোসলে ব্যবহার করুন গোল্ড এবং প্লাটিনাম সমৃদ্ধ স্যাভলন অ্যান্টিসেপটিক সোপ। ওয়ালটন মেগা ঈদ ফেস্টিভ্যাল। এই ঈদে ওয়ালটন পণ্য কিনে পাচ্ছেন ফ্রিজ, টিভি, এসি ও ওয়াশিং মেশিন ফ্রি। এছাড়া ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হওয়ার সুযোগ তো থাকছেই। এই ঈদ জমে উঠুক ওয়ালটনের সাথে। স্পিড। তোর 1 নম্বর হওয়ার লাগবো না, তুই সেরা হবি। 1 নম্বর তো দুর্নীতি করে অন্যায় করেও হওয়া যায়। বাজান যাবা না? চাচা, ঘরটা নতুন করে বানাবো। দাঁড়াও, আমি তোমারে বাজারের 1 নম্বর টিন দিতেছি, তাই দামটা একটু বেশি পড়বো। দাম বেশি হলে কি জিনিস ভালো হয়? 1 নম্বর তো চাচা দুর্নীতি করে অন্যায় করেও হওয়া যায়। সেরা হতে প্রতিভা লাগে, সততা লাগে, পরিশ্রম লাগে। বুঝছি বাবা, তোমার জন্য লাগবো ঢেউ টিনের সেরা উদ্ভাবন। কেউ আইলো। প্রতিভা, সততা ও পরিশ্রম আমাদের শক্তি। 1 নম্বর নয়, সেরা হওয়াটাই প্রাপ্তি। ব্রো, চাঁদে যেতে খরচ কেমন লাগে? বেশি না, আমার খালাতো ভাইয়ের চাচার বড় ছেলে আছে না, জিজ্ঞেস করবো। কার? দাঁড়া, ড্রিঙ্কটা শেষ করে নেই। ততক্ষণে যদি পৌঁছে যায়? কই? চাঁদে। ব্রেভার মল্ট ড্রিঙ্ক করলেই অন্যরকম ফিলিংস। একটার পর একটা চলবে আর বাড়বে ফিলিংস। ব্রেভার, অন্যরকম ফিলিংস। এখানে তোমাকে স্বাগতম জানানোর কোনো প্রশ্নই আসে না। মশাকে আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে খেলতে দেবেন না। এসিআই ইনসেক্ট স্প্রে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়া বিস্তারকারী মশা থেকে সুরক্ষিত রাখে। টাফ হওয়া ভালো। এবার ঈদ জমবে ওয়ালটন মেগা ঈদ ফেস্টিভ্যালে। ওয়ালটন গ্যাস স্টোভ, রাইস কুকার কিনে পেতে পারেন ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন সহ লক্ষ লক্ষ টাকার ওয়ালটন পণ্য ফ্রি। আজই ভিজিট করুন নিকটস্থ ওয়ালটন ব্র্যান্ড শপে। অবিশ্বাস্য অফার, 1000 গ্রাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারের সাথে একটি তিব্বত 570 সাবান ফ্রি। সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। টুইং এর আবার সময় কি? ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের তিরিং বিরিং স্বাদে রেড, ইয়েলো নাকি অরেঞ্জ, প্রয়োজনীয় সব পণ্য ইজিলি অর্ডার করেই ফাস্ট ডেলিভারি পাবেন একমাত্র অরেঞ্জ থেকে। তাই অনলাইন কেনাকাটায় আমার আস্থা অরেঞ্জ। ভিজিট করুন অরেঞ্জ, ইয়োর ডিজায়ার আওয়ার কমিটমেন্ট। ওয়েল দ্যাট বয়েজ। কি রে দোস্ত, ক্লেমন কই? 50 আমি করছি, সবার আগে আমি নিব। আরে এই 5টা উইকেট কে নিছে? আরে 2টা ক্যাচ কে ধরছে? আরে নে তো। ওরে আই এটা কি করলি? এই কি না কি করলি? বুঝলাম না, কিন্তু একদমই ঠিক হলো। এই তুই নে। আরে থাম ঝন্টু।
ক্লেমানের অফুরন্ত ফ্রেশনেস এখন মাত্র 40 টাকা 1 লিটার আর 60 টাকা 2 লিটার। ক্লেমান অফুরন্ত ফ্রেশনেস। What a drink! স্যার এটা ড্রিঙ্কও নাটা জেলি আর পানীয়র অসম কম্বিনেশন। এটা চাবান পানীয়, নট জাস্ট আ ড্রিঙ্ক। ড্রিঙ্কো চাবান পানীয়। সাবান বা সাধারণ হ্যান্ড ওয়াশে হাত হয়ে পড়ে রুক্ষ ও মলিন, তাই ব্যবহার করুন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ স্যাভলন অ্যান্টিসেপটিক হ্যান্ড ওয়াশ, যা হাতকে রাখে নরম, কোমল ও জীবাণুমুক্ত। আরএফএল ডিটোল, কাঠের চেয়েও কঠোর। আমি আগে না আমি আগে। লেটস ওয়াচ অন বিগ স্ক্রিন। ছোট স্ক্রিন নিয়ে গাড়াগাড়ি না করে এখন ক্রোমকাস্ট করুন বাসার যে কোনো রুমের ওয়াচ গুগল টিভিতে। এছাড়াও ভয়েস কমান্ড, লাইভ আপডেট ও ইনস্ট্যান্ট ইনফরমেশনে লাইভ তো হবে একদম ইজি। ওয়ালটন এক টিভিতে সব এক্সপিরিয়েন্স। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, সসের বস। স্পিড। গ্রামীণ ফোন 4G যার দুনিয়াটা হাতে তার। সম্ভবের 50-এ এই স্বপ্নগুলোর পাশে আছি দেশ জুড়ে সবচেয়ে বেশি 4G টাওয়ার নিয়ে। গ্রামীণ ফোন। বিরতির পর স্বাগত আরেকবার। জানাবো আরো কিছু খবর। সেরা গ্রিন ওয়াটার ট্যাঙ্ক, পানির সেফ হাউস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশরাত জাহান তুষ্টির মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ। তারা বলছে ময়না তদন্তের পর জানা যাবে আসল ঘটনা। যদিও রুমমেটরা বলছেন অ্যাজমাজনিত সমস্যা ছিল তুষ্টির। রোববার সকালে রাজধানীর পলাশী সরকারি স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইশরাত জাহান তুষ্টি। হল বন্ধ থাকায় পলাশী সরকারি স্টাফ কোয়ার্টারের এই বাসায় সহপাঠী সহ সাবলেট থাকতেন তিনি। রুমমেটরা জানান সকালে তারা বাথরুমের দরজা ভেতর থেকে লাগানো দেখতে পায়, তবে ভেতরে পানি পড়ার শব্দ পাওয়া যাচ্ছিল। এরপর ফায়ার সার্ভিসে জানালে তুষ্টিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। ঝগড়াঝাটি হয় নাই, ওর হচ্ছে ইনহেলার ইউজ করতো, অ্যাজমা শ্বাসকষ্ট এই প্রবলেম ছিল, বৃষ্টিতে ভিজছে তো। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে যে হচ্ছে বাথরুম মানে ভিতরে পানি পড়তেছে, তারপর লাইট অন, কোনো রেসপন্স নাই। পরে ওদের বাসার মালিকই বলতেছে যে এতক্ষণ পর্যন্ত বাসা থেকে একটু দেখো তো তোমাদের রুমে কয়জন আছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান ক্যাম্পাস বন্ধ থাকায় অনেকের মতো তুষ্টিও ভাড়া থাকতেন সরকারি কোয়ার্টারে। তার মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন পুলিশকে অনুসন্ধান করার অনুরোধ করা হয়েছে। পরিবারের সাথে আলাপ করেই আমাদের সিদ্ধান্ত হয়েছে মৃত্যুর কারণটা নিশ্চিত করার জন্য পোস্টমর্টম এবং ফরেনসিক মেডিসিনের টেস্ট হবে। এই প্রক্রিয়াটা চলছে। আমি অনুরোধ করেছি এগুলো দ্রুত সম্পন্ন করে মেয়েটিকে যেন আমরা পরবর্তী তার যে এটা সম্মানের সাথে করতে পারি। পুলিশ কোনো ধারণা না দিয়ে ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষায় আছে। ওখানে সে বাসাতে ছিল, যেভাবে ঘটনাটা হয়েছে আমরা যতটুকু জেনেছি ওর রুমমেটদের কাছ থেকে এবং আশপাশ থেকে, যেটা ওই বাথরুমের ভিতরে তাকে পাওয়া গেছে। সে এখন কিভাবে কি হয়েছে এটা তো আসলে পোস্টমর্টম রিপোর্টের আগে আমরা বলতে পারছি না। তুষ্টির বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলায়। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের একই দাম নির্ধারণ করে দিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। এর ফলে এখন থেকে রাজধানী ঢাকা বা দেশের যে কোনো অঞ্চলে এক দামে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ নিতে পারবেন গ্রাহকেরা। রোববার বিটিআরসি কার্যালয়ে এক দেশ এক রেট নামে এই কর্মসূচি উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। অনুষ্ঠানে জানানো হয় এই কর্মসূচিতে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য 3টি প্যাকেজ থাকবে। 5 MBPS গতির প্যাকেজের দাম সর্বোচ্চ 500 টাকা, 10 MBPS গতি মাসে 800 টাকা এবং 20 MBPS গতির ইন্টারনেট প্যাকেজের দাম হবে 1200 টাকার মধ্যে। দেশের যে কোনো জায়গার সেবাদাতাদের একই দামে সংযোগ দিতে হবে। নির্ধারিত দামের কম নেওয়া যাবে, কিন্তু বেশি নেওয়া যাবে না। সাড়ে 10 বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকার শেয়ার বাজারে লেনদেন ছাড়িয়েছে 2669 কোটি টাকা। তবে প্রধান সূচক কমেছে ডিএসইতে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে 159 কোটি 84 লাখ টাকা। এদিকে বাজেটে কর্পোরেট কর কমানোর প্রস্তাবের ইতিবাচক প্রভাব বাজারে পড়েছে বলছেন বিশ্লেষকরা।
রোববার দিনের শুরু থেকেই উত্থান পতনে ঢাকা স্টক এক্সচেঞ্জ। লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স কমেছে 15.13 পয়েন্ট এবং অবস্থান করছে 6038 পয়েন্টে। সূচক কমলেও 10.5 বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে ঢাকার শেয়ার বাজারে। মোট লেনদেন হয়েছে 2669 কোটি 38 লাখ টাকার শেয়ার, যা আগের কার্যদিবস থেকে 487 কোটি টাকা বেশি। এর আগে 2010 সালের 6 ডিসেম্বর ঢাকার শেয়ার বাজারে 2710 কোটি 61 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। বিশ্লেষকরা বলছেন, তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত কোম্পানির কর হার কমানোর প্রস্তাবে গতি ফিরেছে শেয়ার বাজারের লেনদেনে। কর্পোরেট ট্যাক্স কমানো সেটা 25% থেকে 22.5% করার যে প্রস্তাব মাননীয় অর্থমন্ত্রী দিয়েছেন, তাতে করে পুঁজিবাজারের গভীরতা বাড়বে, কোম্পানিগুলোর সক্ষমতা বাড়বে, নতুন কোম্পানি লিস্টেড হবে এবং বিনিয়োগকারীরা তাতে উপকৃত হবেন। হাত বদলে অংশ নেওয়া 366টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 145টির, কমেছে 201টির এবং অপরিবর্তিত আছে 20টি প্রতিষ্ঠানের শেয়ার দর। লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থান ধরে রেখেছে বেক্সিমকো লিমিটেড এবং শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে ফরচুন শুজ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 36.46 পয়েন্ট। লেনদেন হয়েছে 159 কোটি 84 লাখ টাকার শেয়ার। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2021-22 অর্থ বছরের বাজেটে নতুন দরিদ্র, পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও অপ্রাতিষ্ঠানিক খাতকে উপেক্ষিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এছাড়া তথ্য উপাত্তের ঘাটতিতে তথ্য নৈরাজ্যের সৃষ্টি হচ্ছে বলে মনে করেন তিনি। রোববার এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের বাজেট নিয়ে এক অনলাইন আলোচনায় এসব কথা উঠে আসে। গত এপ্রিল 2021 স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে করোনা পরিস্থিতি মাথায় রেখে জাতীয় সংসদে গেল বৃহস্পতিবার 6,03,000 কোটি টাকার বাজেট পেশ করে সরকার। পিছিয়ে পড়া মানুষদের জন্য বাজেট বিষয়ে এক অনলাইন আলোচনায় বক্তারা বলেন, এবারের বাজেটে গত অর্থ বছরের সাথে চলতি অর্থ বছরের তথ্যের অনেক অমিল ছিল। এছাড়া সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়হীনতা ও তথ্যের ঘাটতির কারণে প্রকৃত জনগোষ্ঠী গণনার বাইরে থেকে যাচ্ছে বলে জানান অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। যে বাজেটটি এখানে দেওয়া হয়েছে সেই বাজেটটির ভিতরে আপনারা লক্ষ্য করে দেখবেন 2019-20 চেয়ে 2020-21কে শ্রেয়তর, বলিষ্ঠতর, উন্নততর অর্থবছর হিসেবে দেখানো হয়েছে। আমি এইটার উপরে প্রশ্ন তুলছি, বাংলাদেশে এই মুহূর্তে তথ্য ঘাটতির থেকে আমরা তথ্য নৈরাজ্যের দিকে চলে যাচ্ছি কিনা, সেই বিশেষ করে সামষ্টিক অর্থনীতি এবং বাজেটীয় কাঠামোর দিকে। তিনি বলেন, বাজেটে 1.5 থেকে 2 কোটি নতুন দরিদ্র, উপকূলীয় অঞ্চলের জনগোষ্ঠী, অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমিকদের তুলে ধরা হয়নি। এছাড়া যেসব কর সংস্কার নেওয়া হয়েছে সেগুলো বড় ব্যবসা বান্ধব হলেও ছোটদের জন্য তেমন কিছুই নেই। নতুন যারা দরিদ্র হলো, যারা যদি অন্তত 1.5 থেকে 2 কোটি মানুষ নতুন দরিদ্র হয়ে গেল, তাদের জন্য কিছুই নেই। অপ্রাতিষ্ঠানিক খাত এই বাজেট থেকে উপেক্ষিত রয়ে গেল। বিশেষ করে অপ্রাতিষ্ঠানিক খাতে নারীরা এখানে যারা কাজ করে তারাও এটার ভিতরে উপেক্ষিত রয়ে গেল। বাজেটে শিক্ষা ও সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়লেও তার বাস্তবায়ন নিয়ে সন্দিহান বক্তারা। ডাইরেক্ট ট্যাক্সেশনে অনেক ছাড় দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের ইনডাইরেক্ট ট্যাক্সে ছাড় দেওয়া হয়েছে, কিন্তু যেটা নাকি ব্যয় করা হচ্ছে সে ব্যয় কিন্তু আমরা দেখছি যে খুব বড়ভাবে সেখানে পরিবর্তন আসেনি। যেসব জায়গাগুলোতে আমাদের পরিবর্তনটা প্রয়োজন, যেমন সামাজিক সুরক্ষা খাত বলি আমরা। মোবাইল ব্যাংকিং এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কর আরোপ যেন জনগণের ঘাড়েই না পড়ে সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ দেন বক্তারা। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদেশি শিল্পী দিয়ে বিজ্ঞাপন তৈরি করলে শিল্পী প্রতি 2 লাখ টাকা করে ফি দিতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত নেতাদের সঙ্গে বৈঠকে মন্ত্রী বলেন, যে টেলিভিশন এই বিজ্ঞাপন প্রচার করবে সেই টেলিভিশনকেও এককালীন 20,000 টাকা করে দিতে হবে। করোনার প্রকোপ কমে গেলে চলচ্চিত্র শিল্প আগামী 2 বছরের মধ্যে ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেন তথ্যমন্ত্রী। সিনেমা হল পুনরায় চালু করা, আধুনিকায়ন, নতুন সিনেমা হল স্থাপনের জন্য সরকার 1,000 কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করেছে। সিনেমা হল নির্মাণ ও বন্ধ হল চালু করতে স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ দেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী।
বিজ্ঞাপন চিত্র বানাতে পারবেন বিদেশি শিল্পী দিয়ে, তবে প্রতি শিল্পীর জন্য 2 লক্ষ টাকা করে আপনার ফি দিতে হবে, এবং যেই টেলিভিশন এই বিদেশি শিল্পী সমেত বিজ্ঞাপন প্রচার করবে সেই টেলিভিশনকেও এককালীন 20,000 টাকা করে জমা দিতে হবে। সকাল থেকে টানা বৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে চট্টগ্রামের অনেক এলাকায়, এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। জলাবদ্ধতা নিরসনের নানা উদ্যোগ নেওয়া হলেও সুফল মিলছে না জানান ভুক্তভোগীরা। এদিকে পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাসরতদের সরিয়ে দিতে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। মাত্র 1 ঘন্টার বৃষ্টিতেই হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে গেছে চট্টগ্রাম। সাথে জোয়ারের পানি যুক্ত হয়ে ভোগান্তি আরও বেড়েছে। সকাল থেকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতার ভোগান্তিতে পড়ে নগরবাসী। তলিয়ে যায় নগরীর আগ্রাবাদ, হালিশহর, 2 নম্বর গেট, বহদ্দারহাট সহ অনেক এলাকা। নগরবাসী বলছেন জলাবদ্ধতা নিরসনে গত 3 বছর ধরে কাজ চলার কথা শুনলেও পাওয়া যাচ্ছে না সুফল। এত পানি হইছে, পানি দোকানপাট ডুবে গেছে এবং মানুষের চলাচলের বিঘ্ন হইতেছে, এবং ড্রেনগুলির মধ্যে ময়লা জমে পানি সরতে পারতেছে না। প্রচুর পরিমাণে একটু ভারী বৃষ্টি হয়েছে, সেজন্য একটু নালাতে পানি যাওয়ার জন্য একটু হচ্ছে আর কি, যে ময়লা তৈলা আছে। তবে অভিযোগ অস্বীকার করে নিজেদের কাজ শতভাগ করার দাবি মেয়রের। একটা নালাতে মনে হচ্ছে যে 1000 বছরের ময়লা স্তূপ হয়ে আছে, তুলে এসছেন 1 সপ্তাহ পরে দেখবেন যে সেই নালা আবার একই অবস্থা। তো এইভাবে তো একটা শহর চলতে পারে না। তো এইটার জন্য অবশ্যই পদক্ষেপ নিতে হবে, জনগণকেও সচেতন করতে হবে। রোববার দুপুর থেকে নগরীর বিভিন্ন পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের সরানোর কাজ শুরু করেছে জেলা প্রশাসন। খোলা হয়েছে 3টি আশ্রয় কেন্দ্র। এই অতিবর্ষণের কারণে ভিপিন আর উদান্তার সাথে লোন স্ট্রাইকার সুনীল ছেত্রীকে বাক্সবন্দি করার বিকল্প নেই। অনেক অ্যাগ্রেসিভ একটা মুভমেন্ট নিয়ে আসবে। আমাদের ডিফেন্স লাইনটা অনেক বেশি অর্গানাইজেশন থাকতে হবে। ওদের যে 2টা উইং আছে, বিনি অ্যান্ড উদান্তা, ওরা খুব ভালো প্লেয়ার, অনেক স্পিডি প্লেয়ার আর ছেত্রী তো আছে। আমাদের যারা ডিফেন্স খেলবে এই 3-4টা প্লেয়ারকে অবভিয়াসলি মার্ক করতে হবে। প্রীতম, সন্দেশ, আদিল খানরা অভিজ্ঞ ডিফেন্ডার, শক্তি সামর্থ্যেও এগিয়ে। কাতারের বিপক্ষে 10 জনের দল নিয়েও ওরা লড়াই চালিয়েছে বেশ, তবে গতিতে ওদের ফাঁকি দেওয়ার সামর্থ্য রাখে বাংলার ফরওয়ার্ড লাইন। তো মিডফিল্ড যে ডমিনেট করতে পারবে ওদের জন্য এই ম্যাচটা ইজি হয়ে যাবে। তো আমাদের মিডফিল্ডার যারাই খেলবে যদি ম্যাচটা ডমিনেট করতে পারে খেলাটা আরও ইজি হয়ে যাবে। গেল কয়েক বছর দল হয়ে খেলতে শিখেছে লাল সবুজ। রক্ষণ বা আক্রমণ সবখানেই সবটুকু উজাড় করে দিয়েছে। ভারত বধে আরও একবার এক হয়ে লড়বেন জামালরা, এমনটাই চাওয়া। বাংলাদেশ 1। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ করব সংবাদ সন্ধ্যা। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত 4 খুনির মুক্তিযোদ্ধা খেতাব বাতিল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। চীনের সিনোভ্যাক টিকা ব্যবহারের অনুমোদন ঔষধ প্রশাসনের। রাশিয়ার টিকা পাওয়ার বিষয়টিও প্রায় চূড়ান্ত। চাঁপাইনবাবগঞ্জে করোনা শনাক্তের হার 65% উপরে, 50% বেশি নাটোর, রাজশাহীতে। সরকারি অফিসে পদমর্যাদা অনুযায়ী বন্টন হয় ঘুষের টাকা, দালালের মাধ্যমে হাতে যায় অর্থ, দুদকের গবেষণা। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য